Namaskar, hello, and a very, very, very good evening. Ajke Friday, and like every Friday, we write a chapter together on Dulhan Diaries, partnered by Senco Gold and Diamonds. Yes, Senco money goina, but a wedding or a marriage is just not about looking great. It is also about সম্পর্কটাকে কিভাবে একদম খাঁটি সোনার মতো সুন্দর সম্পর্ক আমরা গড়তে পারি, রাখতে পারি, এবং সেই বিশ্বাস, সেই স্বপ্ন নিয়ে কিন্তু দুলহান ডায়েরিজের সূচনা। The reason Dulhan Diaries is such an important chapter is because শুধু আমরা বিয়েতে হই হই করবো, কত জিনিস কিনবো, কোথায় শপিং করব, সেই আড্ডা তো ডেফিনেটলি হয়, কারণ তার জন্যই আমাদের ওয়েডিং চেকলিস্ট। তাছাড়াও কিন্তু আমরা সেলিব্রেট করি সেই সকল কাপলসদের যাদের আইদার প্রি ওয়েডিং নিয়ে তাদের এক্সাইটমেন্ট আছে তুঙ্গে, অথবা তারা হ্যাপিলি ম্যারিড অ্যান্ড সেটস এক্সাম্পল ফর অল টু ফলো। থাকে আমাদের গোল্ডেন ওয়ার্ডস, দুলহান ডায়েরিজে অনেক কিছু ঘটে, এবং তার সাথে সাথে থাকে কন্টেস্ট এবং প্রাইজেস। তার জন্য থাকতে হয় তোমাকে গেট সেট রেডি। আজকের এপিসোডে আমাদের পালা চেকলিস্টের। চেকলিস্ট আজকে আমরা এক্ষুনি we will be joined by a celebrity makeup artist who is truly special, এবং আজকে কিন্তু ওনার কাছ থেকে অনেক কিছু জানতে পারবো। So let's welcome Namrata Biswas. Hi Namrata, namaskar, hello, good evening, how are you? I'm good, I'm really good. Thank you for such a wonderful introduction. Thank you so much. You're really so pretty yourself, এবং তোমার কাজ আমরা ফলো করি সোশ্যাল মিডিয়াতে। সাক্ষাতে আলাপ হয়নি, বাট আজকে ডিজিটালি এই আড্ডা। ফার্স্ট থিং ফার্স্ট, কত বছর ধরে মেকআপ ইন্ডাস্ট্রিতে আছো? Honestly বলতে গেলে, if you ask me, not much for the industry-te I've been quite less, but I've been learning for 7 years, past 7 years, I don't know, probably it's 7 years. তারপরে properly profession-এ ঢোকা আমার 2022 তে। গ্রেট। তার এটা বোঝাই যাচ্ছে যে কোনো কিছু প্রফেশনালি করার আগে শেখাটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট, রাইট? তাই এবার তোমার কাছে রাইট, ইউ হ্যাভ টু লার্ন। তো এবার এই লার্নিং থেকে শুরু করছি, কারণ অনেকে রয়েছে যারা আজকাল বাড়িতে বাড়িতে গলিতে গলিতে মেকআপ আর্টিস্ট। প্রথম প্রশ্নটাই তোমার কাছে আমরা জানতে চাই, ভালোভাবে মেকআপ শেখার জন্য মোটামুটি কতটা সময় ইনভেস্ট করতে হয়? তার জন্য বেসিক কত টাকার পুঁজি লাগে? কারণ মেকআপ comes with the price of buying the products which are expensive. তাই ধরো একদম নিউ কামার যারা, তাদেরকে তুমি যদি একটু এনকারেজ করার জন্য, যারা বিয়েতে কোণে সাজাতে চায়, they want to make it big as a makeup artist like you, তাদের জন্য তোমার টিপস কি হবে? কত বছর শেখা উচিত, কিভাবে শেখার পদ্ধতি করা উচিত, এবং মিনিমাম কতটুকু টাকা নিয়ে তাদের এই জার্নিতে এগোনো উচিত? ওকে, সো দ্য থিং ইজ, আমি প্রথমে একটা কথা বলি, মেকআপ ইজ অ্যান আর্ট। আমরা এটাকে যদি প্রফেশনালি ধরি, যে লাইক একদম প্রফেশন হিসাবে যদি ধরি, এটা একটুখানি ডিফিকাল্ট হয়ে যায়। ইট হ্যাজ টু কাম ফ্রম উইদিন, যেরকম মানুষ পেন্টিং, ডান্সিং করে, ইট হ্যাজ টু কাম ফ্রম উইদিন। তো আমার মনে হয় ফার্স্ট জিনিস যেটা নিজেকে রেকগনাইজ করতে হবে, ইয়েস আই হ্যাভ দ্যাট প্যাশন অফ মেকআপ, এটা রেকগনাইজ করা খুব ইম্পর্টেন্ট। দেন দ্বিতীয়ত হচ্ছে ফ্যামিলি সাপোর্ট, আই উড সে। অনেকেই আজকাল বাবা মারা ভাবে হোয়াট ইজ দিস মেকআপ। এখনো অনেক ফ্যামিলি আছে যারা মেকআপটাকে সেইভাবে বুঝতে পারে না বা নেয় না, বা কতটা রেসপেক্টফুল বা কতটা সিকিওর সেটা বুঝতে পারে না। তো সেইটাও আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট, যে বাবা মারাও বুঝুক যে ইট ইজ ইম্পর্টেন্ট। তো এই দুটো পার্ট, when you are confident যে yes I want to learn makeup, I want to invest my time and future and career behind it, তারপরে আসে হচ্ছে লার্নিং এর মধ্যে না বিভিন্ন ভাগ আছে। যেরকম হচ্ছে ওয়েডিং এ তুমি পার্টিকুলারলি যেতে চাইছো কিনা, তুমি শুট কমার্শিয়ালসে পার্টিকুলারলি যেতে চাইছো কিনা, অথবা তুমি কিরকম বলবো, অন্য বিভিন্ন ধরনের শো মেকআপ আছে। সেলিব্রিটির ব্যাপারটা আলাদা। সেলিব্রিটিরা আফটার ইউ স্টার্ট ওয়ার্কিং, ইউ উইল হ্যাভ টু লাইক সোশ্যাল মিডিয়ার যুগে ইউ গেট কানেকশনস, অ্যান্ড দ্যাটস হাউ ইউ গেট সেলিব্রিটি। বাট এইভাবে হচ্ছে দ্বিতীয়ত যেতে হবে। তো তুমি যদি ব্রাইডাল মেকআপ শুরু করো, তো যেহেতু আজকের মেন হচ্ছে অবভিয়াসলি সেনকো গোল্ডস এর তরফ থেকে আমরা ব্রাইডালটাই ফোকাস করছি, তো আই উড সাজেস্ট কি
তুমি কোন ধরনের ক্লায়েন্ট হোল্ড করতে চাইছো সেই হিসাবে শেখা। এখন বহুত অপশনস আছে শেখার। সামবডি মানে চার্জেস ওয়ে টু মাচ, সামবডি চার্জেস এ লিটল বিট লেস। তো আমি বলবো বেসিক্সটা তুমি আজকাল অনলাইন বা ইয়েতে ফেসবুকে ইউ গেট আ লট অফ সাজেশনস, মানে অনেক আর্টিস্ট আছে যারা শেখায়, তুমি যার কারোর কাছে একটা শেখো, কোনো অসুবিধা নেই। ইট মাইট চার্জ ইউ সামওয়্যার ফ্রম, আই থিঙ্ক একটা ভালো জায়গা থেকে শিখতে গেলে it can take you from 20K, like 20,000, অথবা it can charge up to 1 lakh also, depending on what sort of makeup artist you are going to. এটা খুব একটা ম্যাটার করার থেকেও বলবো আমি করে না, কারণ বেসিকটা তুমি শিখতেই পারো। ইটস অলসো আপ টু ইউ, তোমার ভেতরে কতটা আর্ট আছে। ইট ইজ ইম্পর্টেন্ট, মানে তুমি শিখলে তারপরে ইট ইজ ইম্পর্টেন্ট তোমার ভেতরে কতটা আর্ট আছে। দেন ইট ইজ ইম্পর্টেন্ট ইউ ফাইন্ড সামবডি ইউ লাইক, যার কাজ তোমার পছন্দ, যেই ধরনের কাজ তোমার পছন্দ, সেরকম একটা কোনো ভালো মেকআপ আর্টিস্টকে অ্যাসিস্ট করা, যেটা আমি পার্সোনালি করেছিলাম। আমি শেখার থেকেও বেশি আই স্টার্টেড অ্যাসিস্টিং। ইট ইজ লাইক আ প্র্যাকটিক্যাল ওয়ার্ক। তুমি কখনোই শিখতে পারবে না তুমি ওই খাতা কলমে বসে তুমি ক্লাস করলে 4 দিন তারপরে ভাবলে তুমি শিখে যাবে। দ্যাট ইজ নেভার হাউ ইট ওয়ার্কস। ইউ হ্যাভ টু গো প্র্যাকটিক্যাল। তুমি একজনের সাথে অ্যাসিস্ট যখন করছো, তুমি 5টা ক্লায়েন্টের কাছে যাচ্ছ, তাদেরকে করাচ্ছে মেকআপ সেটা দেখছো, বিভিন্ন টাইপের প্রবলেমস কি টাইপের ডিল করতে হয় একটা মেকআপ আর্টিস্টকে, কি রকম স্কিন হতে পারে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাকে অন স্পট তোমার ওই এক্সপিরিয়েন্স থেকে হবে, যেটা আমি প্রথমে শিখেছিলাম। তারপরে কিন্তু আমি অ্যাসিস্ট করেছিলাম। এই যে বললাম প্রথমে 4 বছর আমার অনেস্টলি বলতে আমার একটুখানি আমার আশেপাশের লোকজনের বুঝতে সমস্যা হয়েছিল যে ওয়াই আই এম পারসুইং দিস ক্যারিয়ার। তো তারপরে কিন্তু আমি রীতিমতো 1.5 বছর আমি কমপ্লিটলি অ্যাসিস্ট করেছি। অ্যাসিস্ট করার পরে আস্তে আস্তে ইউ হ্যাভ টু স্টার্ট বিল্ডিং ইউর কিট। তো অ্যাসিস্ট্যান্সের সময় তুমি মোটামুটি কিছু জায়গায় তুমি স্যালারিও পাবে, মানে উইচ ইজ লেস, বাট ইট উইল হেল্প ইউ গ্রো ইউর কিট অ্যাট লিস্ট। কিট ইজ কস্টলি। কিট তুমি তুমি 1 লাখ বাজেট ধরে এগোতে পারো টোটাল কিট, অ্যান্ড দেন ইট গোজ হায়ার। মানে বাট আই উড সাজেস্ট কি 1 লাখের কিট ইজ কোয়াইট এনাফ আই বিলিভ। তুমি মানে আমি ডিসেন্ট বলছি, আমি এখনকার মার্কেটে এভরিবডি নোজ দেয়ার প্রোডাক্ট, everybody knows what they are using, every client wants you to tell them what you are using. তো আই থিঙ্ক 1 লাখ প্রথমেই এমন কিছু একটা কিনে ফেলো না যেটা তোমার 4 দিন পর গিয়ে ওটা একদম ওয়েস্ট চলে যাবে। অনেকে কেনে একদম কমের যে প্র্যাকটিস হবে, বাট তুমি সেই ফিনিশিংটা কখনোই পাবে না, বা কেউই ওই ফিনিশিংটা কখনোই পাবে না। তো আই উড সাজেস্ট কি সবসময় একটু ব্র্যান্ড বুঝে, সেটা অবভিয়াসলি তোমার ক্লাসেসের থেকে তুমি শিখতে পারবে, অ্যাসিস্ট করতে করতে তুমি বুঝতে পারবে তুমি কিসে কমফোর্টেবল। তারপরে আসে হচ্ছে ইউ হ্যাভ টু মার্কেট। আমাদের কাছে যেহেতু বিশাল সোর্স একটা হচ্ছে ইনস্টাগ্রাম আর ফেসবুক, ইউ স্টার্ট ডুইং শুটস, ইউ স্টার্ট কানেক্টিং ফটোগ্রাফার্স। তোমাকে নিজস্ব, ইটস ভেরি মাচ অফ আ ফিল্ড ওয়ার্ক। ইউ স্টার্ট কানেক্টিং ফটোগ্রাফার্স, আমি যেভাবে করেছি। দেন ইউ স্টার্ট আস্কিং। তোমাকে প্রথমে অনেক ফ্রি ওয়ার্ক করতে হবে, মানে ফ্রি ওয়ার্ক বলতে কোল্যাব ওয়ার্ক, যাতে তুমি মানে শুটস করতে পারো। তোমাকে ব্রাইডাল নিজস্ব কাজ তোমাকে তুলে ধরতে হবে, তার মাঝে তোমাকে কনস্ট্যান্ট প্র্যাকটিস করে যেতে হবে বাড়িতে যাকে পেলে। আমি নিজের মুখে, মায়ের মুখে, বোনের মুখে আমি এরকম অনেকভাবে করেছি। তো এরকম করতে হবে, করতে করতে আস্তে আস্তে ইউ স্টার্ট গেটিং ক্লায়েন্টস, then you start getting bigger clients, then you completely come out of that assistance zone, and then you like get your own base, and then how it is, মানে এটা কমপ্লিটলি প্রত্যেকের নিজস্ব আর্টের উপরে। বাট হ্যাঁ, দিস ইজ হাউ ইট ইজ। লাইক আমি যতটা আমার আমার তরফ থেকে আমি যতটা আমি মনে হলো যে এটা হেল্পফুল হতে পারে একদম অনেস্ট ওয়েতে, আমি সেটুকুই বলবো। আমি কখনোই বলবো না যে জাস্ট ইউজ বাই এনি প্রোডাক্ট। কিটের পিছনে ইনভেস্ট স্লোলি। মানে আমি আমার একটা খুব পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি। আমি আমার ফার্স্ট হুডা বিউটির প্যালেট, একটা হাইলাইটারের, ইট কস্টেড মি 4,000 ব্যাক দেন। আমি পুজোর টাকা দিয়ে কিনেছিলাম। ইট ওয়াজ লাইক slow investment, but I always want to get the best of it. So হ্যাঁ, get the best of it. It's more about what your passion is, সেটাতে ইনভেস্ট করো, প্র্যাকটিস করো, and try to market yourself. This is also about marketing, না হলে লোকে তো জানতে পারছে না তুমি কি করছো। তুমি যতক্ষণ না তুলে ধরছো ততক্ষণ তো কেউ জানতে পারছে না what you are doing. So it is very important you keep posting your work. তাতে শুট হোক, ফ্রি শুট হোক, you need to keep doing and you need to keep posting.
Super. Namrata, you're such a not just a great makeup artist, but also such a great orator. এবং তোমার হাতে সেজেছে শিল্পা রাও. You're a celebrity makeup artist. I can see Shilpa ji here. We're all a fan of her. In fact, on her awards night, it is her in your makeup. এবং তোমার সাথে আমি ছবি দেখছি এড শেরিনের. এড শেরিন অ্যাকচুয়ালি আমি একটা মানে আমাদের একটা শো হয়েছিল শিল্পা ম্যামেরই, তো where she was singing with him. It was a very private affair initially, কারণ obviously কারণ কিভাবে কি শো হচ্ছে we had no ইয়ে। তো on the morning of rehearsal I had a very good chance to meet him personally and exchange a few words, which is like and honestly বলবো আমার থেকেও বেশি আমার কিছু ফ্রেন্ডসরা and my brothers and sisters who are very into these music, আমি তো ধরো লিমিটেড কিছু গান শুনি, কিন্তু যারা মানে যারা খুব মানে ফ্যান, when I posted they went over like how did you do this, I'm like I was very blessed and like Shilpa ji allowed me that space, কারণ খুবই restricted area ছিল, she called me within and like I had the chance to like meet. So yeah, this was this was a very nice experience. He's a nice person, he was very cordial when I met him. It was a very nice experience. অ্যামেজিং। তোমার বেশ কিছু ব্রাইডালের ছবি আমরা দেখছি, আরো অনেক আছে ছবি তোমার ইনস্টাগ্রামে। তোমার ইনস্টাগ্রামে হ্যান্ডেলটা আমি অনুরোধ করবো তুমি কমেন্ট সেকশনে দিয়ে দিও। এবং আই ক্যান সি দ্যাট নট জাস্ট বাঙালি অবাঙালি, বাট দেশি এবং বিদেশি ব্রাইড, এবং এই বিশাল স্কিনের টোন ডিফারেন্স, কারণ এক একটি ব্রাইডের এক একটি কালার, কেউ শ্যামলা, কেউ শ্যামবর্ণ, কেউ ফর্সা, কেউ নানা রকম মুখে সমস্যা। সো অ্যাজ এ মেকআপ আর্টিস্ট তুমি যখন কোনো বুকিং নাও তখন তুমি জেনারেলি কি কি জেনে নাও বা কি কি দেখতে চাও, সো দ্যাট ইউ ক্যান প্রিপেয়ার ইয়োরসেলফ when you are going and approaching the day, মানে সাজানো অবধি। তো তোমাকে বুকিং করার সময় তোমার কাছ থেকে কি কি আমাদের জানা উচিত বা ডিসকাস করে নেওয়া উচিত যে কোনো মেকআপ আর্টিস্টের with the client, কারণ at the end of the day it's the client's biggest day, আর তোমার একটা বিশাল রাইট। তো একটু যদি একটা ছোট্ট চেকলিস্ট বলো যে এই এই জিনিসগুলো নিয়ে কথা বলা উচিত এবং এভাবে নিজেদেরকে এগোনো উচিত, যাতে ফাইনাল ডেতে একরকম কালার প্যালেট নিয়ে গেল, দেখলো গিয়ে অন্যরকম কালার দরকার। সো তারা যাতে এভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারে, এবং তোমার কাছেও যারা বুকিং চাইবে বা নেবে তাদেরও নিজেরা জানবে ইউ নো হাউ টু অ্যাপ্রোচ ইউ উইথ হোয়াট, যদি একটু কাইন্ডলি বলো। হ্যাঁ, তো দ্য থিং ইজ আমি অবভিয়াসলি প্রথম দিকে যেটা বললাম ইটস অল অ্যাবাউট ফিল্ড ওয়ার্ক অ্যান্ড এক্সপিরিয়েন্স। আমি অ্যাসিস্ট করতে গিয়ে আই হ্যাড দ্য চান্স অফ, আমি যেনার কাছে অ্যাসিস্ট করেছি, যার কাছ থেকে শিখেছি, আই হ্যাড দ্য চান্স অফ গেটিং ইন টাচ উইথ আ হিউজ ক্রাউড, মানে ক্রাউড অ্যাজ ইন হিউজ সর্ট অফ ক্লায়েন্টস। তো এভরিবডি ইন্ডিয়ান স্কিন টোনের প্রচুর ভ্যারাইটি আছে, মানে প্রচুর বলতে প্রচুর, অ্যান্ড আমাদের স্কিন টেক্সচারও ডিফারেন্ট। প্রথম জিনিস আমাদের মাথায় রাখা উচিত, আমরা যদি ভাবি যে মেকআপ আর্টিস্ট ম্যাজিশিয়ান, দ্যাট ইজ আ ভেরি ব্যাড মিস্টেক। মেকআপ আর্টিস্ট ইজ নট আ ম্যাজিশিয়ান। আমরা ক্যামেরা ফ্রেন্ডলি করে দিতে পারি, আমরা ব্রাইট করে দিতে পারি, বাট ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইউর স্কিন। সো ফার্স্ট জিনিস আমি যেটা বলি, তোমার স্কিনের একটা ডে লাইটে একটা ছবি পাঠাও, সো দ্যাট আই ক্যান সাজেস্ট যে তোমাকে বিয়ের আগে অবধি, অ্যাজ লং অ্যাজ উই হ্যাভ টাইম, তোমার কি কি করা উচিত, বা এটা আমার হাতের বাইরে কিনা তোমাকে ডারম্যাট দেখাতে হবে কিনা। তো এটা একটা মেজর জিনিস প্রত্যেকটা মেয়েরই, বা আজকাল সত্যি কথা বলতে ছেলেরাও কিছুটা গ্রুমস মেকআপ প্রেফার করে। তো ছেলেদেরও আমি বলবো এই হেকটিক যে স্কেডিউল, তার মধ্যে স্কিনের যত্নটা বা স্কিনটাকে কিভাবে আমরা ওয়েডিং রেডি করব, সেটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত অলসো আই টক অ্যাবাউট জুয়েলারি, কারণ প্রত্যেকটা মানুষের ফিচার্স না মেয়েদের এক এক রকম। তো আমার যেরকম কপালের স্পেস, সেই অনুযায়ী আমি টিকলি পরবো, আমার যেরকম মুখের ডায়ামিটার, সেই অনুযায়ী আমি নাকের নথ পরবো, আমার যেরকম গলার লেন্থ, সেই অনুযায়ী আমি জুয়েলারিগুলো সিলেক্ট করার চেষ্টা করব। যাদের অনেক লম্বা গলা তাদের আমি বলি যে ইটস বেটার লাইক ইউ গেট
চোকার সর্ট অফ, কিন্তু যারা একটু হেভি গলা আমি তাদের বলি একটু নেকলেস বেসড করতে। চোকার তখন না মুখটার জিনিসটাকে ছোট করে দেয়, ঠিক আছে? তো এই টাইপের কিছু জিনিস। তো ফার্স্ট গেল স্কিন, দেন গেল জুয়েলারি, তারপরে আমি জিজ্ঞেস করি হেয়ার। হেয়ারটা হচ্ছে অনেকের চুল খুবই কম থাকে, মানে সামনে এত কম থাকে যে আমাদের এক্সটেনশন নিতে হয়। তো অনেক সময় লং এক্সটেনশনে কি হয়, আমরা নিয়ে যাই, লং এক্সটেনশনটা ফ্যাক্টর করে না, কিন্তু যাদের একদম সামনের চুল কম তখন না আমরা অনেক কিছু করেও কিছু করতে পারি না। তখন ব্রাইডকে কি করতে হয়, ব্রাইডকে নিজস্ব রিয়েল হেয়ার এক্সটেনশন নিজের চুলের কালারে ম্যাচ করে কিনতে হয়। সেটা অবভিয়াসলি স্টোর বলে দিতে পারি আমরা, অনেক জায়গা আছে, অনলাইন প্লেসেস আছে, সেটা আমরা সাজেস্ট করি। বাট হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট যে মানে চুলের ব্যাপারটা বোঝা বা স্কিনের ব্যাপারটা বোঝা। এবার আসি স্কিন টোনে। স্কিন টোন জিনিসটা আমাদের আমি ইন্ডিয়ান ব্রাইডসের কথাই বলছি। ইন্ডিয়ান স্কিন টোনটা না একটু বেশিরভাগ ইয়েলো হয়, বেশিরভাগ, অথবা নিউট্রাল হয়, পিঙ্ক একদম স্কিন টোন খুব কম হয়। আর তার সাথে আমরা পরি গোল্ড জুয়েলারি। তো সেটার সাথে আমি অলওয়েজ সাজেস্ট করি টোনটাকে ন্যাচারাল রাখতে, বাট ব্রাইট। আমি ফেয়ার করে দেওয়া এই জিনিসটাকে আমি পার্সোনালি পছন্দ করি না, কিন্তু স্কিন টোনটাকে ন্যাচারাল রেখে যেই পোর্শনগুলো হাইলাইট করার দরকার সেইটাকে হাইলাইট করতে হবে। হাইলাইটার মানে ওই একদম হাইলাইটার থুপে দিলাম ওই হাইলাইট না, হাইলাইটিংয়ের টেকনিক আছে, সেটা আলাদা হাইলাইট। কেন কি আমরা যখন গোল্ড জুয়েলারি পরি না, যে কোনো গোল্ড জুয়েলারি, ইট ইজ ভেরি ভেরি লাউড অ্যান্ড গর্জিয়াস অ্যান্ড ইটস ভেরি রিফ্লেক্টিভ। ওই ইয়েলো লাইটটা স্কিনে পড়লে আমাদের মুখের ব্যালেন্সটা বিগড়ে যায়। তো মেকআপটা কিছুটা সেই মতোও করতে হয়। তো সেই জিনিসগুলো অনেক কিছু বুঝে মেকআপ করতে হয়। তো ব্রাইডসের জেনারেলি যদি আমি ইন শর্ট বলতে চাই, সেটা হচ্ছে স্কিনের যত্ন নিতে হবে, যেটা মেকআপ আর্টিস্টের সাথে একবার কনসাল্ট করে নেওয়া উচিত। মেকআপ আর্টিস্টকে একদম আনএডিটেড সানলাইটে ছবি দেখিয়ে হেয়ারের ব্যাপারে নো ডাউট জিজ্ঞেস করা উচিত। শাড়ির কালারটা অবভিয়াসলি একবার দেখানো উচিত। অনেক সময় যে বললাম ইয়েলো স্কিন টোনে কিছু কালার্স আমাদের ডার্ক লাগতে, খুব চকচকে জরির কাজ হলে আমাদের ডার্ক লাগা, মানে ডাল বলতে চাইছি আমি, ডাল লাগার একটা প্রবণতা থাকে। সেই প্রবণতাটা অ্যাভয়েড করার জন্য একবার শাড়ির কালারটা, অ্যান্ড অবভিয়াসলি তার সাথে যদি ফুল থাকে সেই ফুলটা কিভাবে আমরা ম্যাচ করাতে পারি, সেই ব্রাইড নিজে মানে কি ধরনের ফুল তার মুখে মানাবে বা তার স্কিন টোনে মানাবে, ফুলটাও একটা হিউজ ব্যাপার, সেটাও আমরা আমাদের সাথে ডিসকাস করা উচিত। আর স্কিন টোন এক্স্যাক্টলি আমরা স্কিন প্রবলেমটা দেখি আর স্কিনটা শুধরানোর দিকে বলি। বাকি স্কিনটা সেই দিন কিরকম লাগে ওটা খুবই অন স্পট। আগে থেকে আমরা আমাদের যদি কেউ বলে যে আচ্ছা তুমি কিরকম মেকআপ করবে, এইটা বলা ভীষণ কঠিন, মানে ওইভাবে হয়ে ওঠে না। মানে ওইভাবে অন স্পট আমরা স্কিন দেখে কিভাবে কি করব বললাম না, এটা আর্ট, এটা করতে 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 বোঝা যায়। ওটা অন স্পট ব্যাপার, অত ভয়ের কিছু নেই। ওটা তোমাদের, বরং আমি বলবো তোমাদের কোনো যদি রেফারেন্স থাকে, যে আমাদের এইটা রেফারেন্স, যে আমরা এই ধরনের ধরো খুব কাজল টানা চোখ চাই, তো আমরা সেটা আগে থেকে একবার পাঠিয়ে দেখিয়ে দেওয়া উচিত যে কিছু মানুষের চোখে কাজল টানা চোখটা যায়, কিছু মানুষের চোখে কাজল টানা চোখটা যায় না। খুব ছোট চোখে না মোটা মোটা করে যদি আমরা কাজল লাগিয়ে দিই চোখগুলো আরো ছোট ছোট লাগে। তো এই টাইপের জিনিসগুলো একটু মাথায় রাখা উচিত। বাট ইয়া, আই উড ডেফিনেটলি সাজেস্ট আ গুড ডিসকাশন উইথ দ্য ক্লায়েন্ট, যেটা আমি প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে আমি করি, না হলে ইট ইজ নট ওয়ার্থ ইট। অ্যাবসলিউটলি, তোমার অনেক কাজ, প্রচুর কাজ, তার মধ্যে একটা দুটো ভিডিও বরঞ্চ আমরা দেখে নিই এবং সকলকে দেখাই। তোমার কাজের বিউটিফুল কিছু ভিডিওস আছে, সো লেটস হ্যাভ আ লুক।
আজকে চলছে আড্ডা উইথ দ্য সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট নম্রতা বিশ্বাস। আমরা তার কিছু কাজ দেখলাম, তারপর একটা বিউটিফুল সেনকো ওয়েডিং দেখলাম। অ্যান্ড প্রত্যেকজন নারী, আই থিঙ্ক এভরি গার্ল লুকস দ্য বেস্ট অন হার ওয়েডিং ডে। নম্রতার কাছেও আমার মনে হয় সব ব্রাইডস দে লুক দ্য প্রিটিয়েস্ট। অ্যান্ড আজকে নম্রতাকে যখন পাচ্ছি, এবার একটু প্রশ্ন হচ্ছে, ধরো মেকআপটা তো শুধু মেকআপ আর্টিস্ট সাজিয়ে চলে যাবে ওটা হয় না। মেকআপটা একটা খুব শখের জিনিস, স্পেশালি যখন বাড়িতে বিয়ে শাদী হয়। বিয়েতে বেশ সুন্দর একটা তত্ত্ব হবে মেকআপের, মেয়ের বাড়ি থেকেও তত্ত্ব যাবে, ছেলের বাড়ি থেকেও তত্ত্ব যাবে। তো এই যে ওয়েডিং শপিং এ মেকআপের গুরুত্ব ডেফিনেটলি রয়েছে, কারণ বিয়ের পরে তো তাকেই সেজেগুজে সুন্দর বেরোতে হবে। তাই তোমার কি সাজেশন হবে যখন তারা মেকআপ কেনার চেকলিস্ট করছে, মোটামুটি কোন কোন আইটেম গুলো, যে ধরো একদমই মেকআপ করতে পারে না, কারণ সবাই তো আর প্রো নয়, তো ধরো যারা বেসিক জাস্ট পাউডার লাগিয়ে কাজল লাগিয়ে জীবন চালিয়েছে, কিন্তু বিয়ের পরে সুন্দর সাজতে তাদের শখ, তাদের জন্য কি জাতীয় মেকআপ তাদের কিটিতে কেনা উচিত যাতে বিয়ের পরে সুন্দর করে তারা সাজতে পারে? এবং এই প্রশ্নটা অ্যাপ্লিকেবল বোথ ফর ব্রাইড ফ্যামিলি অ্যান্ড গ্রুম ফ্যামিলি, যাতে ছেলের বাড়িরও তত্ত্বটা দেখি মেয়ের একদম মুখের হাসি আরো ফোটে। So what would be your suggestion? তত্ত্বর জন্য কি কি কেনা উচিত, মাস্ট হ্যাভ ইন দ্য চেকলিস্ট ফর ওয়েডিং শপিং অফ মেকআপ? এটা একটুখানি ডিফিকাল্ট বলতে গেলে। কে কতটা মেকআপ করে, তুমি যেরকম বললে কে কিরকম মেকআপ করে, সবাই এতটা, কিন্তু ব্যাপারটা কি হয় আজকাল না, সবাই মেকআপ নিয়ে খুবই ফ্যাসিনেটেড, সবাই মেকআপ কিনতে পছন্দ করে অ্যান্ড এভরিথিং লাইক দ্যাট। তো ফর মি আই ফিল লাইক কি দুজনেরই স্কিন কেয়ারের ওপর একটু প্রথমে ভাবা উচিত। আমি স্কিন কেয়ারটাকে ভীষণ ইম্পর্টেন্স দিই। লাইক প্রথমে যেরকম একটা ফেস ওয়াশ, একটা ভালো ময়েশ্চারাইজার, এখন আই উড সাজেস্ট কি খুব বেসিক যেটা ভালো একটা ময়েশ্চারাইজার অ্যান্ড একটা ফেস ওয়াশ, এটা ব্রাইডের বা গ্রুমের বাড়ি থেকে যখন যাচ্ছে এটা রাখা উচিত। এটা আমাদের মেকআপের বেস, এটা হার্ট। আমাদের স্কিন যদি ড্রাই থাকে বা আমাদের স্কিন যদি খুব অয়েলি থাকে, তখন না মেকআপ জিনিসটা আমরা যাই করি না কেন, যেটুকুই করি না কেন, আমাদের কখনোই ইয়ে করবে না। আমরা ভাবি এর বাবা গরম লাগছে, তাহলে বোধহয় আমাকে আজকে ময়েশ্চারাইজার স্কিপ করতে হবে। না, প্লিজ না, আমাদের ময়েশ্চারাইজার ইউজ করতে হবে। হ্যাঁ, বেসড অন আওয়ার স্কিন ময়েশ্চারাইজার ইউজ করতে হবে। দেন আই উড সাজেস্ট প্রাইমারের থেকেও বেশি আর সানস্ক্রিন কিন্তু আমি পার্সোনাল নিজের ইয়ে থেকে দেখেছি যে সানস্ক্রিন অ্যাক্টস অ্যাজ আ গুড প্রাইমার অ্যান্ড আ ময়েশ্চারাইজার অ্যান্ড আ প্রোটেকশন। আমরা বিয়ে বাড়িতে হোক বা যেখানেই হোক, আজকাল এই নতুন বিয়ে টিয়ে করে লোকজন অফিস যায়, আমার কাছে এরকম কোয়াইট কোয়ারিজ আছে, এই প্রাইমার জিনিসটার জায়গায় সানস্ক্রিনও লাগাবো, এটাও লাগাবো, ওটাও লাগাবো, তার জায়গায় কিছু করা যায় না? ইউজ আ গুড সানস্ক্রিন। সানস্ক্রিনের টেক্সচার যেরকম হয় না, ইট ওয়ার্কস অ্যাজ আ গুড, ইট স্টিক্স টু ইয়োর স্কিন অ্যান্ড মানে খুবই ওয়াটারপ্রুফ হয়, ওটা সোয়েটের সাথে সাথে চলে যায় না, একটা ভালো সানস্ক্রিন। তো আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে, হ্যাঁ, একটা ফাউন্ডেশন কেনাই যায়, যেটা আমি সাজেস্ট করব ডেলি ওয়্যার বা যারা খুবই মানে প্রো নয় তাদের জন্য টিন্ট বেসের ফাউন্ডেশন এখন মোটা একদম। আমি দুটো এক্সাম্পল দেবো, যেরকম হুডা বিউটি যেরকম একটা ব্র্যান্ড আছে, ইট মেক্স ভেরি থিক ফাউন্ডেশন, অ্যান্ড কিছু ব্র্যান্ডস আছে যেগুলো খুব একটু থিন ফাউন্ডেশন ইউজ করে। আমি বলবো যে থিন ফাউন্ডেশন ইজ ইজি টু অ্যাপ্লাই ফর পিপল। তা সত্ত্বেও there are বিভিন্ন স্টোর্স, you can just go and like চেক উইথ ইয়োর কালার। হ্যাঁ, স্টোরে গিয়ে কালার চেক করার সময় মনে রাখবে ওদের লাইটিং অন্যরকম হয়। ইট ইজ বেস্ট ইউ চেক উইথ ইয়োর নেক এরিয়া, মানে এই এরিয়াটা, কারণ ফেসে ওটা আসার পরে ওটা অক্সিডাইজ হয়ে জেনারেলি আমাকে অনেকেই বলে ডার্ক লাগে। অলওয়েজ যেটা গালে ম্যাচ করছে তার থেকে আমি বলবো এক টোন লাইটার নিতে, জাস্ট আ শেড মেবি, কারণ তাতে না মেকআপটা সেটেল করে আমাদের ট্রপিক্যাল ওয়েদারে অলওয়েজ যেটা প্রপার স্কিন টোন সেটাই আছে। আমি কখনো মানে 3-4 টোন ফেয়ারের গল্প বলছি না, জাস্ট যেটা জেনুইন। এবার নেক্সট আসি হচ্ছে, অনেকেই কি করে ফাউন্ডেশন জিনিসটা পছন্দ করে না, তাদের জন্য আমি বলবো ফাউন্ডেশনটা তুমি স্কিপ করতে পারো, নো ডাউট। তার জায়গায় তুমি না কনসিলার ইউজ করতে পারো। কনসিল করলে কি হয়, জাস্ট যেটুকুনি জায়গা তোমার প্রবলেম মনে হচ্ছে, হয়তো বিয়ের স্ট্রেসে তোমার ডার্ক সার্কেলস হয়ে গেছে বা লাইফস্টাইলের স্ট্রেসে তোমার ডার্ক সার্কেল হয়ে গেছে, কনসিলার একটা
ইউজ করা খুবই ইম্পর্টেন্ট। আর সেই কনসিলারটাকে সেট করার জন্য একটা কম্প্যাক্ট। ঠিক আছে? এইবার দেখো, এবার আমি একটু খাই-দাই, আমার গালটা আমার রোগা দেখানোর একটা টেনডেন্সি থাকে। তো অবভিয়াসলি একটা ব্রঞ্জার, আমি কন্ট্যুর বলবো না, ব্রঞ্জারটা ইউজ করা একটু ওয়ার্মথ দেয় আমাদের স্কিনে। কন্ট্যুরটা না একটু গ্রে লাগে। তাও আমি বলবো ব্রঞ্জারটা ইজিলি ইউজফুল ফর মানে অল দ্য ব্রাইডস, মানে নরমাল যারা মেকআপ, আমি এটা পুরোটাই বলছি যারা মেকআপে অতটা used to নয়। তো ব্রঞ্জার ইউ ক্যান ইউজ, অর ইউ ক্যান জাস্ট স্কিপ দ্য ব্রঞ্জ। তোমার যদি প্রবলেম না থাকে যে না আমাকে রোগা টোগা দেখাতে হবে না, আমি যেরকম আছি সেরকম, আই উড সাজেস্ট আ ব্লাশ, আ গুড পিঙ্ক নিউট্রাল কালারের একটা ব্লাশ যেটা ইউজ করবে তুমি, উইচ গিভস ইউ আ ভেরি ন্যাচারাল ফ্রেশ হেলদি একটা গ্লো দেয় মুখে। ঠিক আছে? একটা ভেরি ন্যাচারাল একটা হাইলাইটার তুমি কিনতেই পারো, যেটা একটুখানি গালের ওপরটা দিলে একটা শাইন আসে, যেটা এখন সবাই খুব পছন্দ করে। প্লিজ বেশি ইউজ করো না, কারণ ক্যামেরা বলো বা বলো, হেভি লাইট বলো, তাতে না খুব জ্বলে যায়, মানে স্কিনটা খুব মনে হয় যে ওরে বাবারে কত ফ্ল্যাশ দিয়েছে, জ্বলে গেছে এই জায়গাটা, ওই জিনিসটা মানে আমি জানি না, আমার পাস্ট ভিডিওসগুলোতে ব্রাইডসদের হাইলাইটার বেশি অ্যান্ড ডে মেকআপে হাইলাইটার কম। এই রোদের আলোয় অত হাইলাইটারের মধ্যে এই জিনিসটা বুঝতে হবে যে তুমি দিনের বেলায় একটুখানি কম হাইলাইটার ইউজ করলে, রাত্রের বেলায় একটু বেশি হাইলাইটার ইউজ করলে, এই জিনিসটা একটু ব্যালেন্স রাখতে পারো। দ্বিতীয়ত অবভিয়াসলি কিছু নিউট্রাল কালারের লিপ কালার্স অ্যান্ড কিছু ব্রাইট রেড অ্যান্ড একটা ব্রাইট ম্যাজেন্টা লিপ কালার, যদি মানে একদম জাস্ট একটা সিম্পল লাইনার, একটা মাস্কারা, বাকি যে মেকআপটুকু বললাম, আর একটা লিপস্টিক ব্রাইট কালারের, ইট ক্যান চেঞ্জ ইউর হোল লুক। সেটাই যদি তুমি ওই সেম জিনিসটাই জাস্ট একটা নিউট্রাল লিপ দিয়ে পড়ো, তোমার ওটা দিনের বেলা তুমি আরামসে যে কোনো গায়ে হলুদের পার্টি বলো বা অফিস ওয়্যার বলো, তুমি আরামসে ইয়ে করতে পারো। বা কোনো এমনি ক্লাব ওয়্যার টাইপের, আমি ওটাও কেন বাদ দেবো, ক্লাব ওয়্যার টাইপের যাচ্ছ বিয়ের পরে, জাস্ট ইউজ আ রেড লিপ অর আ ম্যাজেন্টা লিপ উইথ ইয়োর ড্রেস, ইট লুকস রিয়েলি নাইস। এই সব করার পরে আমরা জেনারেলি যেটা মিস করে যাই সেটা হচ্ছে মাস্কারা অ্যান্ড দ্য আইব্রাউজ। আইব্রাউজটা আমাদের খুব ইম্পর্টেন্ট, একটা আইব্রাউ পেন্সিল ইউজ করা। কি হয়, আমরা যখন ফাউন্ডেশন বা পাউডার ইউজ করছি না, এই হেয়ারের উপরে চলে আসে, পাউডার চলে আসে, তো ওইটা ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইউজ আইব্রাউ কিট অর সামথিং অ্যান্ড দ্য মাস্কারা, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো আই থিঙ্ক তত্ত্বে বেসিক্স, এগুলো ইউজ করা যেতে পারে। হ্যাঁ, অবভিয়াসলি একটা মেকআপ ফিক্সার স্প্রে, এই গোটা জিনিসটা একটু ভুলভাল করে ফেললেও না, মেকআপ ফিক্সার স্প্রেটা যখন তুমি মারবে তখন গোটা জিনিসটা সেটেল করে যায়, উইচ ইজ ভেরি, অ্যান্ড ইট লুকস ভেরি ন্যাচারাল অ্যান্ড হেলদি, ইয়োর স্কিন ফিলস হাইড্রেটেড। কোথাও গেছো শীতকালে, খুব ড্রাই হয়ে গেছে, অনেকক্ষণ আগে মেকআপ করেছো, স্কিনটা একদম ডাল হয়ে গেছে, তখন একটুখানি করে নিলে, মানে স্প্রে করে নিলে মেকআপ ফিক্সারটা, ইট উইল গিভ ইউ আ ভেরি হেলদি। তো আপাতত জাস্ট মেকআপের উপরে বেস করে আই উড সে অনলি দিস। এবার তো তারপর আরো সেকশনস আছে, যে বডি হয়ে গেল, স্কিন হয়ে গেল। তো হ্যাঁ, আই উড সাজেস্ট দিস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইফ ইউ ওয়ান্ট টু গেট আ মেকআপ কিট ফর আ ভেরি নর্মাল আনপ্রিপেয়ার্ড পার্সন। অ্যামেজিং। তোমার সাথে অনেক কিছু আমরা জানতে পারছি, এবং এই যে তত্ত্বতেও আমরা দেখতে পাচ্ছি নানা রকম তত্ত্ব। ইট ইজ সাচ এন ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ফেস্টিভিটি অফ এভরি ডে। রোজ দিন সাজতে গেলে তত্ত্ব প্লে সাচ এন ইম্পর্টেন্ট। তোমার ইনপুটস পেয়ে আমাদের খুব ভালো লাগছে। এবার একটু সাজবো যখন, খরচা তো করতে হবে, তাই এবার একটু বিয়ের প্যাকেজ, কারণ আজকাল বিয়ে ইজ জাস্ট নট ওয়ান ডে। আগে ছিল বিয়ে আর বৌভাত, এখন বিয়ে মানেও একটা বেশ দুর্গাপুজোর মতো মহালয়া থেকে শুরু হয়ে যায়, তাই সেক্ষেত্রে মোটামুটি স্ট্যান্ডার্ড অ্যাভারেজ ওয়েডিং সিন পাত্র বা পাত্রীর বাড়ির জন্য বাজেটিং করার সময় কত টাকা মোটামুটি একটা অ্যালোকেট করা উচিত, বিকজ এভরিথিং ইজ অ্যাবাউট আ চেকলিস্ট, এবং সেটাতে তুমি মোটামুটি কতদিনের মেকআপ ইউ উইল কভার on an average, সেটা তুমি যদি বলো, because I'm sure এটা also depends on location, logistics, everything, but keeping in mind যে আমরা ওয়েস্ট বেঙ্গলেই আছি আপাতত, এবং বেঙ্গলি আমরা ব্রাইড এন্ড গ্রুমের কথা বলছি, সেটা জানবো। তার আগে তোমার আরো দু একটা কাজ দেখে নি, ইটস অ্যামেজিং। Definitely it must have been a reception bride. আরেকটা দেখি।
এটা ঠিক ব্রাইড নয়, কিন্তু এই যে প্রি ওয়েডিংটাও আজকাল একটা পার্ট অফ সেলিব্রেশন। এবং আই এম শিওর দিস ওয়াজ আ শুট মেবি ফর আ মডেলিং অর অ্যাসাইনমেন্ট। কিন্তু প্রি ওয়েডিং এর ইন্ডিয়ান একটা শুট ছিল রিগার্ডিং এরকমই কিছু একটা রিগার্ডিং ওয়াচ। আচ্ছা, ইট ওয়াজ আ ওয়াচ। হ্যাঁ, বাট ইন্ডিয়ান ফেস্টিভস এর জন্য, ওই জন্য আই হ্যাড আ ক্লিপ ফর মি জাস্ট টু শোকেস দ্য স্কিন অ্যান্ড হেয়ার। তো বাট ইট ওয়াজ দ্যাট, ইয়া। এই মেয়েটিকে দেখে আমার প্রি ওয়েডিং এর প্রশ্নটাও চলে এলো যে বিয়েটা মানে প্রি ওয়েডিংটাও ইকুয়াল ইম্পর্টেন্ট হয়ে গেছে এখন। এবার একটু এইটার কথা হোক, কারণ দিস ইজ ওয়্যার চেকলিস্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে যাতে সবাই নলেজ গেইন করে তারাও যখন বিয়ে করবে বা বিয়ে প্ল্যানিং করবে, কারণ ওয়েডিং ইজ ডেফিনেটলি অ্যান এক্সপেন্সিভ অ্যাফেয়ার। এবং স্বপ্নের মতো এই অনুষ্ঠানটাকে স্বপ্নের মতো সুন্দর করতে গেলে মেকআপ ইজ ডেফিনেটলি সামথিং উইচ কামস উইথ দ্য। ভালো রকম বিগড়ে দেয়, ভুলভাল হলে ভালো রকম বিগড়ে যায়। আই উড সে প্লিজ গেট somebody's work you really like and budget। আমি প্রথম কথা বলি যে দেখো, মার্কেটে you will get a lot of makeup artist, somebody who they are like budding, তারা কম চার্জেস করে। কেউ কেউ প্রোডাক্ট রিজনেবল রাখে বলে কম চার্জেস করে। আমি পার্সোনালি আমি যেটুকু মানে ইউজ করি বা যেভাবে চার্জ করি, আমি জাস্ট ফর ব্রাইড মানে যেই দিন আমি বিয়েতে সাজাতে যাব, আই চার্জ 25 প্লাস। অ্যান্ড তার আগে পিছনে ইট ডিপেন্ডস, মানে প্রি ব্রাইডাল যে ফাংশনসগুলো লাইক হলদি বলো, আইবুড়ো ভাত বলো, এগুলো 10 প্লাস আমার রান করে। তো এরপরে আসে হচ্ছে প্যাকেজ। এবার তারপরে মানে এবার ধরো একজন আমাকে এরকম বুক করেছে যে দিদি তুমি আমাকে হলদিও করবে, মেহেন্দিও করবে, আইব্রো ভাতও করবে, ওয়েডিংও করবে, রিসেপশনও করবে। ইভেন রিসেপশন ইজ লাইক 25 প্লাস গিভ অ্যান্ড টেক, মানে কোথায় যাচ্ছি, ট্রাভেল। অলসো আই উড লাইক টু সে যারা আমাকে আউট স্টেশন, যদিও আমি বেসড ইন কলকাতা, আউট স্টেশন যারা করে তারা ট্রাভেলিং অ্যান্ড যদি নাইট স্টে করতে হয় নাইটটা তাদের রেসপন্সিবিলিটি থাকে। তো কারণ অনেকেই এখন ডেস্টিনেশন ওয়েডিং এর তাদের, আমি রিসেন্টলি একটা গেছিলাম কালিম্পং, দে হ্যাড আ ডেস্টিনেশন ওয়েডিং দেয়ার, বাঙালি ব্রাইড, শি লুকড বিউটিফুল অ্যান্ড মানে ওই সে পুরো পাহাড়ের ব্যাকগ্রাউন্ডে, মানে চরম ঠান্ডা ছিল বাট ইট ওয়াজ বিউটিফুল। বাট হ্যাঁ, এরকম হয়। তো এইগুলোর ওপরে ডিপেন্ড করে। আর প্রি ওয়েডিংয়ের চার্জেসগুলো জেনারেলি কীভাবে হয়, এগুলো হচ্ছে শ্যুট হিসাবে হয়। কারণ প্রি ওয়েডিং তো ধরো আমি সাজিয়ে দিয়ে চলে আসছি না, আমাকে থাকতে হচ্ছে। কারণ প্রি ওয়েডিং কীরকম হয়, একই দিনে হয়তো 4-5টা জামা পরে একটা লোকেশনের বিভিন্ন জায়গায় হলো, তো চেঞ্জ বলো, হেয়ার চেঞ্জ হলো, লিপ কালার চেঞ্জ হলো বা স্কিন টোন চেঞ্জ হলো, হোয়াট এভার চেঞ্জেস ওই সারাদিনে। তখন হচ্ছে ধরো মানে শ্যুটের বাজেটে চলে আসে যে পার ডে লাইক 10 প্লাস 15 প্লাস এরকম, ডিপেন্ডিং অন হোয়াট লুক অ্যান্ড হোয়াট সর্ট অফ মেকআপ ইউ ওয়ান্ট। খুব ন্যাচারাল কিছু হলে তখন একটু কম পড়ে, বা লোকেশন অ্যান্ড অল সেসবের উপরে, বা কতক্ষণ হচ্ছে তার উপরে। জেনারেলি শ্যুট 8 আওয়ার্স হয়, 10 আওয়ার্স হয়, 12 আওয়ার্স হয়, তার উপরে ডিপেন্ড করে। বাট হ্যাঁ, আপাতত এরকমই আমি পার্সোনালি চার্জ করি। এবার এর থেকে ধরো তুমি অবভিয়াসলি এর থেকে কমেরও আছে, এর থেকে প্রচুর। আমারই সিনিয়র যার কাছে আমি অ্যাসিস্ট করেছিলাম, তিনি প্রবাবলি এখন 55 এর ওপরে আছেন। বা কলকাতার এখন যারা ব্রাইডালে ধরো স্ট্যাম্পড, মানে আমি বলবো কলকাতায় অবভিয়াসলি এরকম কিছু নাম আছে যারা দে আর লাইক ওই লেভেলে, মানে ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং, দে চার্জ মোর দ্যান 50-60 এরকম চার্জেসেরও আছে। সো ইটস আপন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইউর পার্সোনাল বাজেট, যে তুমি একেবারে ইউ ক্যান কম্প্রোমাইজ অ্যান্ড কাম ডাউন টু আ বাজেট, or you want to understand what is your need and you can pay a certain budget, or you just want work and also the name যে হ্যাঁ আমি এনার কাছ থেকে শিখেছি, তো সেটাও ম্যাটার করে। তো ইটস আপ টু ইউ অলসো যে এটা চারিদিক ভেবে তোমাকে নিজেরটা বুকিং করতে হবে। রাইট। এবার একটা মানে অলমোস্ট টুয়ার্ডস দি এন্ড অফ দি আড্ডা, এবার একটু জানবো যে মোটামুটি যখন এখন ছেলেদেরও সাজুগুজু খুব দরকার, তো ছেলেদেরটা কি এর মধ্যে ইনক্লুডেড, না ছেলেদের জন্য আলাদা করে চার্জ করো? না, ছেলেদেরটা
কারণ জেনারেলি ছেলেরা কি হয়, বিয়ের দিন তো ধরো আমি একটা লোকেশনে আছি, এবার ছেলেরটা আমার কাছে কি করা সম্ভব হয় না। জেনারেলি আমার কি হয়, আমার রিসেপশনের গুলোই, আর বিয়ের দিন না আমি দেখেছি ছেলেরা অতটা পাত্তা দেয় না, এটা আমার মনে হয়। ছেলেরা ওই দূর থেকে আসছে বিয়ে করতে, ওই মানে ওই তো সেই টোপর পরবো, এটা আমি ফেস করেছি, আমি জানি অনেকে ফেস করে না, বাট এটা আমি ফেস করেছি বলে, ওই তো সেই টোপর পরবো। তারা হয়তো ব্রাইডকেই বেশি ইয়ে দিল, জানে যে আমি হয়তো ব্রাইডের দিকে বিজি থাকবো, তারা হয়তো একটা জাস্ট, অনেকে কি করে সালনে গিয়ে হেয়ারটা করে নিল। রিসেপশনে কি হয়, দে হ্যাভ টাইম, দে রিয়েলি ওয়ান্ট টু আমার একটু লুক, কায়দা চেল ফেল। হ্যাঁ দে রিয়েলি ওয়ান্ট টু লুক বেস্ট বিসাইড দেয়ার, মানে কারণ বিয়েতে আসছে যাচ্ছে কাজ হচ্ছে হেন তেন, ইটস এ লট অফ থিং গোয়িং অন অলসো। তো রাইট, রিসেপশন কি হয়, ইটস মেনলি ছেলে আর মেয়েকে দাঁড়িয়ে থাকতে হয়, সো বিসাইড দ্য রাইট, ব্রাইড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দেম টু নট লুক টায়ার্ড অ্যান্ড লাইক। তো হুম, আমি এটা এরকম বলছি যে দিদি বেশি কিছু না, বাট আই ওয়ান্ট টু লুক ফ্রেশ অ্যান্ড মাই হেয়ার নিডস টু বি গ্রুড লাইক এরকম এরকম। তো এই জিনিসটা সেগুলোর অবভিয়াসলি আলাদা চার্জেস থাকে। তো চান্স থাকে। সেইভাবে আমার সাথে আগে থেকে কন্ট্যাক্ট করে, যারা কন্ট্যাক্ট করে সেইভাবে আমি প্রিপেয়ার্ড হয়ে যাই। ধরো ওয়েডিং ইজ ডেফিনেটলি আ ফ্যামিলি অ্যাফেয়ার, মানে দু পার্টিরই আত্মীয় স্বজন, শাশুড়ি, ননদ সবকিছু রয়েছে। হুম, সেক্ষেত্রে হুম, ডেফিনেটলি আই এম শিওর এরকম রিকোয়েস্ট আসতেই থাকে যে বউয়ের সাথে একটু বোন সাজবে, জেঠি খোপা করবে, কাকিমা একটু ভুরুটা আঁকবে। এই যে ব্যাপারগুলো থাকে আশেপাশে, একটু করে দাও না। এই করে দাও না রিকোয়েস্ট গুলো আমি শিওর লাস্ট মিনিটে অনেক কিছু আসে, কিন্তু তাও বিয়ের আগে যদি এই কথাবার্তাগুলো হয় যে হ্যাঁ বউ সাজবে তার সাথে এক্স ওয়াই জেড সাজবে, হুম। সেক্ষেত্রে তাদের জন্য রেট কেমন হয় এবং এই ব্যাপারে তোমার কি মতামত? কারণ এটা তোমার পার্সোনাল আই এম শিওর ভেরিয়াস এক্সপেরিয়েন্স হয়েছে। আমি আমি বলবো যে প্লিজ যদি এরকম কোনো বক্তব্য থাকে আমাদের আগে থেকে বলা উচিত। কারণ তাহলে আই উড বি মেন্টালি প্রিপেয়ার্ড যে প্রথমত হচ্ছে আমার একটু ভুরু এঁকে দাও, আমার একটু চুল করে দাও, হয় না। আই ডোন্ট ডু দোজ থিংস। অ্যান্ড এটা প্রত্যেকটা মেকআপ আর্টিস্টেরই এই বাউন্ডারিটা ক্রিয়েট করা উচিত যে ওইভাবে ওই একটা, কারণ উই আর গিভিং time and art. We are, it's not that we are charging for just the product and just for making you pretty. It's our profession, we are giving our heart and soul into it, and we are giving our, মানে দিনের পর দিন এরকমও শুট গেছে যে রাত ভোর 4টে থেকে শুরু হয়েছে, দিয়ে লাইক আমাদের ইয়ে তারপরে শেষ হতে হচ্ছে পরের দিন রাত 10টা বেজে গেছে। তো উই গিভ আওয়ার হার্ট অ্যান্ড সোল ইনটু ডুইং ইওর মেকআপ, মানে তো তখন আমি বলবো এরকম দুম করে এসে ওটা করে দেবো ওটা করে দেবো, ওটা হয় না। এন্ড উই অলসো হ্যাভ আ প্রসেস। একটুখানি কিছু একটা করে দাও, একটুখানি আমি যদি শুধু মুখে পাউডার দিয়ে দিই তাহলে তো সেই, ইউ, ইফ ইউ ওয়ান্ট দ্যাট মেকআপ আর্টিস্ট ফিনিশ, ইউ নিড টু গিভ আস দ্যাট টাইম অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। তো আমি প্রথমেই যাদের, যদি ব্রাইডের সাথে কেউ এরকম থাকে আমি প্রথমেই জিজ্ঞেস করি, and তাদের অবভিয়াসলি একটুখানি ডিসকাউন্টেড একটা রেট হয় জেনারেলি। গেস্ট মেকআপ যেটা একদম বেসিক গেস্ট মেকআপ আমার 6 to 7,000 চলে, প্লাস ডিপেন্ডিং অন দ্য লোকেশন অ্যান্ড এভরিথিং। তো তখন হয়তো ব্রাইডের সাথে একটুখানি ওটা কনসেশন হলো বা হোয়াট এভার, বাট আদারওয়াইজ আমি পার্সোনালি এর বাইরে আমি রুমে কাউকে অ্যালাউ করি না, বিকজ ইট ইজ ভেরি মাচ অফ আ জব অফ কনসেন্ট্রেশন। তার মধ্যেখানে এখন ফটোগ্রাফার্সরা চলে আসবে, দে ওয়ান্ট মিড শটস, গেটিং রেডি শটস, তার মধ্যে যদি আমি আরও 5 জনকে, মাই অ্যাটেনশন ইজ অন দ্য ব্রাইড। ঠিক আছে, আজ যদি কেউ থাকে তখন আমার আলাদা আমার সাথে টিম মেম্বার যায় টু হেল্প মি আউট উইথ এভরিথিং। আমি কখনোই তার মাঝখানে মেন ব্রাইডকে ছেড়ে আমি কারোর আমি হেয়ার করতে চলে গেলাম, এই করতে চলে গেলাম, চুল করতে চলে গেলাম। প্লিজ ডু আন্ডারস্ট্যান্ড, আই আন্ডারস্ট্যান্ড ইটস ইউর ফ্যামিলি ওয়েডিং, বাট ইট ইজ অলসো দ্য ব্রাইড হু নিডস টু বি দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন। তাকে তার দিনটা তার মতন করে একটু পিসফুলি ফটো তুলবে, সে সাজবে গুজবে, এইটা করতে অ্যালাউ করাটা খুবই আমার মনে হয় ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। মানে তাকে একটু রেডি হতে দেওয়া। ফটোগ্রাফার্সরা পরে দেশে দুঃখ করে, আরে আমি শর্টস পেলাম না। ইট ইজ ইম্পর্টেন্ট বিকজ দে আর অলসো পেইং দ্য ফটোগ্রাফার টু গেট দোজ শর্টস। মাঝখান থেকে যদি 4টে মাসি পিসি ঢুকে যায়, একটু যুগের সাথে সাথে তাদেরও একটু বোঝা উচিত যে এটা সবসময় ইটস নট দ্য রাইট থিং টু ডু। ব্রাইডকে একটু, তার মধ্যে ইটস দ্য ওয়েডিং, মাস্ট বি সো মাচ গোয়িং অন ইন আর হেড, মানে ওয়েডিং জেটার্স আছে, মানে কোল্ড ফিট আছে, মাস্ট বি নার্ভাস। একটু মেকআপের টাইমটা, এরকম আমার সাথে হয়েছে, আ ব্রাইড হ্যাজ বিন সো সিক শি লিটারালি ফেল অ্যাসলিপ। আমি খাটে শুয়ে আছে তার মেকআপ করেছি। অ্যান্ড ওয়েন ইট ওয়াজ দ্য টাইম টু ডু অল দ্য, ভিডিওটা প্রবাবলি আছেও, ওই পিচ কালারের লেহেঙ্গা পরে, শি ওয়াজ ভেরি সিক।
আমার এটা পার্টিকুলারলি মনে আছে। তারপরে when she was মানে যতদূর আমি পেরেছি তাকে তার মতন করে আমি রুম একদম খালি করে রেডি করে যখন ফাইনালি তার ওই ১-১.৫ ঘন্টা তার একটু ঘুমও হয়েছে, রেস্টও নিয়েছে। তারপরে ফাইনালি যখন দেখেছি এবার তাকে তুলতে হবে, তখন কমফোর্টেবলি এসে ফটোগ্রাফার্সকে অ্যালাও করা বা এইসব করা। তো হ্যাঁ, আমি বলব যে তুমি যদি মানে কামিং টু দ্য পয়েন্ট, যদি এরকম থাকে যে দ্য ওয়েডিং গেস্ট ইউ আর শিওর যে দে ওয়ান্ট টু গেট রেডি ফ্রম মি অর মাই টিম, প্লিজ লেট মি নো বিফোর হ্যান্ড। বাট ওই মুহূর্তে ঢুকে প্লিজ ট্রাই নট টু ক্রিয়েট আ কিওস। তাতে ব্রাইডেরও মেন্টাল পিস নষ্ট, তোমরাও ঠিক করে তোমরা যেটা এক্সপেক্ট করছো সেটা পাবে না, আর সবকিছুই একটা ঘচপট। তো আগে থেকে একটু ভেবে একটু যদি আমাদের অ্যাপ্রোচ করা হয়, আমাদের কাছে ডেফিনেটলি আমাদের কাছে অপশনস থাকে টু গেট এভরিওয়ান রেডি। বাট হ্যাঁ, লাস্ট মুহূর্তে গিয়ে বললে, আমি কিন্তু যেটা মানে আমি সেই দিন যেই কাজটা নিয়ে ঢুকেছি আমি কিন্তু সেই দিন সেই কাজটাই করি। আমি এক্সট্রা কাজ ওই মুহূর্তে বসে নিই না, কারণ ইটস ভেরি ডিফিকাল্ট ফর দ্য ব্রাইড। তাকে ওইরকম করে ব্রাইড ইজ দ্য পাশাপাশি কেমন হয় নম্রতা এই আশেপাশের সঙ্গী সাথীদের? আশেপাশের সঙ্গী সাথী জেনারেলি 4-5। আমি চেষ্টা করি, আমি যেরকম কাজ করি তারা যেহেতু আমার থ্রুতে দে আর সার্চিং সামওয়ান, আমি চেষ্টা করি আমার কাজ যদি দেখে পছন্দ হয় আমার মতন যে কাজ করে তাকেই আমি পুশ করার। তো সেই রকম টাইপেরই হয়। চুল বাঁধার অবভিয়াসলি চুল বাঁধার একটা আলাদা রেট থাকে, জাস্ট হেয়ার কেউ করলো, আমার কাছে জাস্ট হেয়ার করলো সেটার একটা আলাদা রেট থাকে, বা তাদের কাছে কেউ হেয়ার করলো সেটার একটা মানে আলাদা তখন তুমি ওভাবে টিম নিয়ে যাও আর কি most importantly just decide it beforehand and let me know. Most importantly decide it beforehand and let me know. আমি যদি একবার ওই ঘরে ঢুকে যাই ব্রাইডের জন্য, আমি আর কাউকে দেখবো না, কারণ ফর মি শি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর হার পিস অফ মাইন্ড। যেটা আমি বললাম, ওই লাস্টে ঝগড়া ঝামেলা করে এরকম ইনিশিয়ালি ডিল করেছি যখন আমারও এক্সপিরিয়েন্সের অভাব ছিল, মুখের উপরে না বলতে পারতাম না, ঢুকে পড়লো 4 জন, আমার সুটকেস রাখা আছে, আমার ব্যাগ রাখা আছে করতে করতে। এখন যেমন প্রথমেই আমি ডিসকাস করে নিই এই রুমে সাজবে সেখানে এসি আছে কিনা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট তোমার স্কিন ওই ওয়েদারে সেটেল করে যাক, তারপরে সোয়েট হলে আর প্রবলেম হয় না। তো এই জিনিসগুলো, বা একদম ফাঁকা রুম আমাকে ছেড়ে দেওয়া হবে কিনা, এই জিনিসগুলো ইটস ইম্পর্টেন্ট। অনেকে ভাবে যে আরে মেকআপ আর্টিস্টটা তো আমাদের ঘর থেকে দেয়, বাট ইটস নট দ্যাট। ইটস জাস্ট পড়াশোনা করতে গেলেও যেরকম আমাদের একটা শান্ত মাথায় পড়তে বসতে হয়, তখন একটা অফিসের কাজ করতে, এটাও তাই, আমাদেরও একটুখানি একটা, কারণ তার স্কিন হয়তো ওই সময় একটা কোনো প্রবলেম হয়েছে, হয়তো একটা চোখে একটা কিছু একটা সমস্যা হয়েছে, কত সূক্ষ্ম কাজ থাকে, লেন্স পরানো, ল্যাশেস লাগানো, সেফটি পিন দিতে গিয়ে এই ধাক্কা মারলো যদি ফুটো হয়ে যায়, তখন তখন তো মানে তখন তো খারাপ তো আমাদের লাগবে, বা তার তো কষ্ট হবে বিয়ের দিন। তো এই টাইপের জিনিসগুলো বাড়ির লোকেরও বোঝা উচিত। প্লিজ আমি বলবো যারা দেখছো তারা আগে থেকে ভাবো এইগুলো, আর না হলে কেউ কারোর দায়িত্ব নেবে না, তোমরা নিজেদেরটা খুঁজে নাও। ব্রাইডেরটা ভাবো, তোমরা তোমাদেরটা খুঁজে নাও। আমি একদম পাত্রী কথা একটু বলবো, নিজেদেরটা খুঁজে নাও আর ব্রাইডের মতন ছেড়ে দাও। একদম, আমার তোমার স্পষ্টবাদিতা ভীষণ পছন্দ। আর তুমি যত সুন্দর তোমার কাজ, হাতের কাজ, ততই সুন্দর মানুষ তুমি। আমাদের আজকে তোমাকে পেয়ে দারুণ আপ্লুত লাগছে। হাউ ওয়াজ ইওর এক্সপেরিয়েন্স? প্লিজ শেয়ার উইথ আস। ইট ওয়াজ লাভলি। মানে আমি মন খুলে এই যে ইন্ডাস্ট্রির ব্যাপারে যে এই জিনিসগুলো, আই এম ভেরি গ্ল্যাড কি অনেক সময় না কিছু জিনিস হয় বলা যায় না। আমরা এই যে তুমি বললে যে মানে সত্যি মনে হয় ঘর থেকে কেউ বেরিয়ে যাক, আমাদেরকে কাজটা করতে দিক, বা কাজের যে রেসপেক্ট, বা এই যে প্রথমে আমি যে বললাম যে বাবা মাদের সাপোর্ট ইটস ভেরি ইম্পর্টেন্ট আমাদের কাজে, এই জিনিসগুলো না আমার মনে হয় মানুষের কাছে পৌঁছানো খুব ইম্পর্টেন্ট, এটা আমার মনে হয়। তো আই এম ভেরি গ্ল্যাড কি যদি মানে আমার যদি মনে হয় 10টা মানুষের কাছেও যদি পৌঁছায় আমার থ্রুতে, তারা যদি একটুখানি কনফিডেন্স পায় যে না ইটস গুড, বা তাদের বাবা মারা দেখে যদি ভাবে যে না ইটস গুড, ঠিক আছে, ইটস এ গুড প্রফেশন, ইটস এ রেসপেক্টফুল প্রফেশন, হতেই পারে। মানে আই এম জাস্ট ভেরি গ্ল্যাড আই হ্যাড দ্য I'm thankful to you guys for giving me that platform to at least tell about my experience, about how the thing goes and how a bride needs to be, or everything আমি যেটুকু বললাম এই প্ল্যাটফর্মটা আমাকে দেওয়ার জন্য actually thankful. It is very very happy feeling for us to have you. And আমার মনে হচ্ছে, আমার ইচ্ছে ভীষণ জাগছে যে আমাদের একটা we should have a meet যেখানে আমরা সবাই physically we can meet and have conversations, and যেখানে যাদের বাড়িতে বিয়ে তারাও interact করার সুযোগ পাবে. Let's see, keeping fingers crossed, if we can organize, definitely you will be invited. And তোমার জন্য থাকছে
ছোট্ট উপহার আমাদের তরফ থেকে, যেটা তোমার কাছে পৌঁছে যাবে। অ্যান্ড আজকে নম্রতার কথা শুনে যাদের এতটা ভালো লেগেছে, আজকে ম্যাক্সিমাম লাভের রং হচ্ছে লাল, বিকজ ইট ওয়াজ অল অ্যাবাউট ওয়েডিং অ্যান্ড গ্রেট ডিসকাশনস। তো কমেন্ট সেকশনে যে আমাদের বা যারা আমাদের সবচেয়ে বেশি রেড হার্টস দেবে, তারা পাবে, তাদের মধ্যে থেকে কেউ না কেউ বা বেশ কয়েকজন পেতে পারে প্রাইজ। ওকে, সো নম্রতা, তোমাকে যোগাযোগ করতে গেলে হাউ ডু দে রিচ ইউ, ওটা আমি চাইবো তুমি বলো, এবং এই শো এর পরে তুমি কাইন্ডলি কমেন্ট সেকশনে তোমার ইনস্টা এবং কন্ট্যাক্ট ইনফরমেশন যদি দিয়ে দাও ফর পিপল টু রিচ ইউ ডিরেক্টলি। সো নম্রতা, হাউ ডু পিপল রিচ ইউ? Definitely Instagram or Facebook. I'll surely, মানে that is the best way. যেটা আমি প্রথমে বলেছিলাম, এই যে ইনস্টাগ্রাম আর ফেসবুক ইজ আ গুড সোর্স অফ মার্কেটিং, সো আমার কাছে ওইটাই। তো অটোমেটিকলি ইনস্টাগ্রাম আর ইয়ে করার পরে একটুখানি যেহেতু আমাদের সেফটি অ্যান্ড এটাও মাথায় রাখতে, আমি ডিরেক্ট নাম্বারটা পোস্ট করি না। তো ওয়ান্স আই সি ওকে ইউ আর ট্রাইং টু রিচ মি আউট, আই উইল গিভ ইউ আউট মাই নাম্বার, দেন উই ক্যান কন্টিনিউ থ্রু হোয়াটসঅ্যাপ অর কল হোয়াট এভার। বা আমার মেল আইডিও ড্রপ করে দিতে পারি, সেটাতেও কন্ট্যাক্ট করতে পারো। অ্যান্ড হ্যাঁ, তারপরে আমি যেটা প্রথমে একটা কথা আই উড লাভ টু রিপিট, যে আমি বলেছিলাম যে ইনস্টাগ্রাম ইজ আ সোর্স অফ ইয়ে, কাজ যদি তোমার ভালো হয়, মানে টু এভরিবডি হু ওয়ান্টস টু বি আ মেকআপ আর্টিস্ট, কাজ যদি তোমার ভালো হয়, ইনস্টাগ্রাম আর ফেসবুকের পাশে ওয়ার্ড অফ মাউথ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আমার এরকম প্রচুর কাজ আছে যেগুলো হয়তো আমি তাড়াহুড়োতে বা এই ঢুকে পড়েছে লোকজন বা ফটোগ্রাফারের সাথে কন্ট্যাক্ট করে আর ফটোজ পরে পাইনি, এরকম আমি পোস্টই করতে পারিনি। প্রচুর ছবি আছে যেগুলো আমি ব্রাইডের কাছ থেকে সেরকম নিয়ে পোস্ট করতে পারিনি, কিন্তু তারই ফ্যামিলির লোক আমাকে কন্ট্যাক্ট করেছে। হাউ? বিকজ ইফ ইউর গুড ওয়ার্ক শোজ, দে উইল ডেফিনেটলি কন্ট্যাক্ট ইউ। তো মানে ওইখান থেকে আমার এরকম চ্যানেল আছে যারা ওইভাবে, এই যে এই মারোয়ারি ক্লায়েন্টস বলো বা যেরকম ক্লায়েন্টস দিয়ে, আর তো লাইক মারোয়ারি বা এই যে বাইরের ক্লায়েন্টস, এরা তো প্রচন্ড ওয়ার্ড অফ মাউথ, দে উইল নট কেয়ার অ্যাবাউট ইউর প্রোফাইল, দে আর লাইক সামনে দেখেছি বাবা একে সাজিয়েছিল, আমি তো এর কাছেই সাজবো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দেম। তো ওই জন্য হ্যাঁ, কিপ ওয়ার্কিং, ছোট হোক বড় হোক, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। অ্যান্ড হ্যাভ টু কন্ট্যাক্ট মি, অবভিয়াসলি আমি আমার কন্ট্যাক্ট ডিটেলস অ্যান্ড ইনস্টাগ্রাম ফেসবুক আমি দিয়ে দেবো, তারপরে ইউ ক্যান জাস্ট হ্যাভ মাই নাম্বার অ্যান্ড উই ক্যান কন্টিনিউ ফ্রম দেয়ার। অ্যাবসলিউটলি। আর অবশ্যই বিয়ে যদি সুন্দর করে সাজাতে হয়, তাহলে নম্রতার মতো একজন পারফেকশনিস্টকে ইউ মাস্ট হায়ার। And Namrata, from all of us at Team Oops এবং Senco Golden Diamonds, we wish you a dazzling and a beautiful perfect life. এবং আমি ধন্যবাদ জানাচ্ছি রাজকে, আদিরাকে, অনামিকাকে for coordinating and putting this show together. And তোমাকে on behalf of all of us, we wish you lots of love and best wishes. সামনে দুর্গাপুজো, মা দুর্গা 10 হাতে ব্লেস করুক and তোমার দারুণ সাকসেসফুল জার্নি হোক। গড ব্লেস সবাইকে। আমি জাস্ট চাই এভরিবডি ইজ রিচ বাই মাইন্ড অ্যান্ড হার্ট and in a peaceful place, karon more than money I feel mental peace and that thing is very important. আমি just সবাইকে চাই, I love this profession because I love makeup. আমি জাস্ট চাই এভরিবডি হোয়াট এভার দে আর ডুইং দেয়ার, মা দুর্গা যেন সবার মাথার উপরে হাত রেখে এটা বলে যে তুমি খুশি থাকো, ব্যাস। I just hope for this. That's beautiful. What a beautiful message. You are truly beautiful inside and out, এবং সত্যি একদম খাঁটি সোনার মতো মানুষ তুমি, এভাবেই নিজেকে ধরে রেখো। Thank you Namrata, God bless, tata, take care. Thank you, it was lovely meeting you. Thank you, bye bye. Same here, bye bye.